রহস্যটিকায় বন্ধুরা, আমি সাকওয়াত বাবন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজ নতুন একটি এপিসোড নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের আজকের গল্পটি একটি ভৌতিক সত্য ঘটনার ছায়া অবলম্বনে রচিত একটি উপন্যাস। তো সেই উপন্যাসটির গল্পটি আমরা আপনাদের সবার জন্য উপস্থাপন করছি এবং এই গল্পটির রচয়িতা সাকওয়াত বাবন। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই আমাদের আজকের গল্প। আমাদের এই গল্পের যে চরিত্রগুলো সেগুলো হচ্ছে একদল কিশোরকে নিয়ে একটি ভৌতিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে ধীরে ধীরে গল্পটি উপন্যাসের রূপ নিয়েছে এবং গল্পটি যেহেতু একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে তৈরি, এই ঘটনাটি যখন আমরা শুনেছি এবং উপন্যাসটি আমরা আমাদের মতো করে পড়েছি তখন আমার কাছে বেশ ভালো লেগেছে এবং উপন্যাসটি আমি কয়েকবার পড়ে তারপরেই আমি আপনাদের জন্য এই উপন্যাসটি সিলেক্ট করেছি। তো বন্ধুরা, চলুন শুরু করি। তো আমাদের এই গল্পের যে কেন্দ্রীয় চরিত্র তার নাম হচ্ছে সুমন। সুমনের বাবা বাংলাদেশ অডিট অধিদপ্তরের একজন কর্মকর্তা, অ্যাকাউন্টস অফিসার ছিলেন। আর গল্পটির পটভূমি হচ্ছে 80-র শেষ দিকে এবং 90-র শুরু দিকে পটভূমিটি সেই সময়েরকার অবস্থায়। তো সুমনের বাবা যেহেতু একজন সরকারি কর্মকর্তা ছিলেন, সেহেতু তিনি ঢাকা থেকে পোস্টিং নিয়ে তার হয়ে যায় ঢাকার বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একটি উপজেলাতে। আর তখন মাত্র উপজেলাগুলো তৈরি হচ্ছে, বিভিন্ন থানা এবং গ্রামগুলোকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য উপজেলাগুলো ডেভেলপ হচ্ছিল এবং সেরকম একটি উপজেলা, দক্ষিণাঞ্চলের একটি উপজেলায় এই সুমনের বাবার বদলি হয়ে যায়। সুমনরা 3 ভাই 2 বোন, তার মধ্যে 2 ভাই থাকতো। সুমনের 2 ভাই এবং 2 বোন বাবা মার সাথে থাকতো এবং তাদের আরেক ভাই থাকতো ঢাকাতে। তো এখানে সুমন তখন ক্লাস 8-এর ছাত্র। সুমন যখন ক্লাস 8-এ পড়ে তখন ওইখানে যে সুমন যখনকার ঘটনাটা, সুমন ওইখানে যে ক্লাস 7-এর শেষের দিকে ভর্তি হয় এবং তখন আর ঘটনাটা ঘটে ও যখন ক্লাস 8-এ পড়ে তখন, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের দিকে ঘটনাটা। তো সুমন খুব ভালো ফুটবল খেলতে পারতো, ভালো ছাত্র হওয়ার পাশাপাশি সে খুব ভালো ফুটবল খেলতো এবং পরীক্ষার আগে সুমন যাই করুক না কেন খুবই সিরিয়াস পড়াশোনা করতো। এর জন্য ওর পজিশন 1 থেকে 3-এর মধ্যে সবসময় থাকতো। তো যেহেতু ওইখানকার একটা নতুন অবস্থানে যে সুমন তার ক্লাস 7-এর পরীক্ষা দিয়েছিল, কাজেই ও রেজাল্টের দিক দিয়ে ও একটু পিছিয়ে পড়ে। তো ওইখানে ক্লাস 8-এ ওর রোল নাম্বার হয় 3। তো সুমন করলো কি, সেখানকার যখন ঘটনা, একদিন ওদের ক্লাসের ওরা করতো কি, ওদের সারাদিন ওদের স্কুলটা শুরু হতো সকাল 10টার দিকে শুরু হয়ে বিকাল 4টার দিকে ওদের স্কুল ছুটি হয়ে যেত এবং হাই স্কুল এবং প্রাইমারি স্কুল দুটো পাশাপাশিই ছিল। হাই স্কুলের সামনে একটা বিশাল বড় মাঠ, দুই পাশে দুটো গোল পোস্ট আছে এবং বড় মাঠ, বেশ বড় মাঠ এবং মাঠের পশ্চিম দিকটা, সেখানে সাধারণ গ্রামের লোকজনদের যে বাড়ি ওরকম তাদের বাড়ি এবং পুরো এলাকাটাই দিয়ে কি বলে ওই যে গাছপালা, সুপারি গাছ এবং নানা জাতের গাছপালা দিয়ে ওইখান দিয়ে ঘেরাও করা। মানে স্কুলের বাউন্ডারি থেকে, ওইখানে যেহেতু বাউন্ডারি নাই স্কুলটা, ওইখান থেকে আর কি একটা ছোট্ট নালার মতো কেটে দিয়ে আড়াআড়ি করে মাঠের সোজাসুজি ওই জায়গাটা যা ব্যক্তি মালিকানাধীন, আর বাকিটা স্কুলের সম্পত্তি। তো সুমন একদিন ক্লাসে বসে আছে, এরকম সময় তাদের ক্লাসের একটা ছেলে এসে, যে জনি, বেশ হাট্টা সে এসে বলল, সুমন, আমাদের এরকম একটা গ্রামের সাথে স্কুলের সাথে খেলা পড়েছে, তোর খেলতে হবে। তো সুমন খুবই ভালো ফুটবল খেলতো। সে বলল যে না, এখন পরীক্ষার সামনে, আমি এখন আমি যেতে পারবো না, খেলতে পারবো না। প্রথম সুমন জানতে চাইল যে খেলাটা কোথায়, আমাদের এই মাঠে? বলল না, ওরা আমাদের সাথে আগেও খেলেছে, ওরা বলছে যে আমরা নাকি আমাদের মাঠে, আমাদের স্কুলের মাঠে খেললে জিতি, কাজে ওদের মাঠে ওদের সাথে খেলার জন্য আমাদেরকে চ্যালেঞ্জ করছে। তো যে ছেলেটা এই প্রস্তাব নিয়ে আসছে তার নাম জনি, ওর সাথে আরও কয়েকজন আছে ক্লাসে। তো তারা বলল যে আমরা করছি, গতকালকে ওদের সাথে কথা হয়েছিল, তো ওদের স্কুলের মাঠে যায় খেলতে হবে। তো
যে ওদের স্কুলটা বেশ দূরে, এটা হলো সুমনদের স্কুল যেটা আছে সেই স্কুল থেকে প্রায় মাইল 2 দূরে। তো এত দূর যায় যে খেলাটা খুব টাফ, এবং সুমন জিজ্ঞেস করলো যে খেলা শুরু হবে কয়টায়? তখন ওরা বলল যে জনি বলল যে খেলা শুরু হবে স্কুল ছুটির পর 5টায়, 5টা 4:30 4:30টার দিকে খেলা শুরু হবে, 6টার মধ্যে খেলা শেষ হবে। সুমন বললো এই সময় খেলা শেষ হলে আমরা বাসায় আসবো কখন? তো সুমন বলল যে না ভাই, আমার পক্ষে যাওয়া সম্ভব না, তোমরা যাও, তোমরা খেলো, আমি যদি রাত করে ফিরি তাহলে বাবা আমাকে বকবে। তো জনি বলল যে দেখ ভাই, আজকের মতো খেলাটা খেলে দে, আর কখনো ওই দূরে করবো না, ম্যাচ রাখবো না। তো সুমন বলল যে না, তাহলে খেলা আগায় নিয়ে আসতে হবে, খেলা 3টার মধ্যে আর নিয়ে আসতে পারলে তাহলে আমরা খেলতে পারবো। আর খেলা কবে? তো জনি বলল যে খেলাটা আগামীকালকে। তো ওদের ক্লাসে যে ফার্স্ট বয় ছিল রানা, সেও আসছে। রানা আসার পরে রানাও বলতেছে চল সুমন খেলাটা খেলে আসি। তখন সুমন বললো যে কিন্তু দেখ, ওইখানে যদি আমরা 4টার সময় 5টার সময় খেলা শুরু হয়, তাহলে তো আমাদের আস্তে আস্তে 6টা 90 মিনিটের খেলা, তার মানে আমাদের 6:30টার দিকে খেলা শেষ হবে, সন্ধ্যার দিকে। তার মানে ভাই এখন সন্ধ্যা হয়ে যায় 6:30টার মধ্যেই। তো এখন ভাই এত দূর যায় আবার ফিরে আসতে আসতে এই রাত্রে অন্ধকারের মধ্যে পারবো না, তার চেয়ে ভাই আমি যেতে পারবো না, তোরা যা। তখন রানা বললো যে না না, কে বলছে তোকে 5টার মধ্যে খেলা শুরু হবে? আমরা ওদের সাথে কথা বলছি, আমরা 4টার মধ্যে খেলা শুরু করে দেবো। 4টা 4:30টার মধ্যে, তোর মনে কর 4:45টার মধ্যে খেলা শেষ, আমাদের যাইতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা লাগবে। তো আমরা যদি এখান থেকে কালকে তোর রওনা দিই, তাহলে আমরা 4টা, আর আমরা যদি আগে পৌঁছাতে পারি তাহলে আগে ওদের সাথে খেলা শুরু করতে পারবো। তো সুমন বললো যে ঠিক আছে, যদি 4টার মধ্যে খেলা শুরু করতে পারিস তাহলে আমি যাব, ঠিক আছে যেতে পারি, আমি বাসায় বলে রাখবো আব্বুকে। তো রাতে সুমন তার আব্বুকে বললো যে আব্বু, এরকম একটা খেলা আছে, ওরা আমাকে যেতে বলতেছে, তুমি যদি অনুমতি দাও। আর আব্বু বললো যে ঠিক আছে যাও, কিন্তু সন্ধ্যার আগে আগে বাসায় এসে পড়ো, আর সাবধানে নদী নালায় কিন্তু নাইমো না, তুমি কিন্তু খুব একটা ভালো সাঁতার জানো না। তো আব্বু সবসময় এই ধরনের উপদেশ দিত। তো বন্ধুরা, এখানে একটা জিনিস মনে রাখবো আমরা যারা এই গল্পটা শুনতেছি, প্রতি বছর কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে ছেলে মেয়ে শিশু এই গোসল করতে যেয়ে পুকুরে বা সমুদ্রে অথবা নদীতে নেমে আর কি মারা যায়। তো আমাদের এইসব বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই গল্পটা যারা শুনছেন তারা তাদের আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে সবাইকে যায় এই বিষয়টাতে আরও একটু সতর্ক করে দিবেন। তো ঠিক আছে, পরের দিন সকালবেলা ওরা সবাই মিলে রওনা হয়ে ওরা কী করলো, স্কুলটা পরের দিন স্কুল 2টা পর্যন্ত স্কুল করলো, স্কুল করে স্যারদের কাছ থেকে ছুটি নিয়ে তারপরে ওরা আবার তখন একটা বিষয় ছিল, ওরা ওই যে কোনো অন্য স্কুলের সাথে খেলা থাকলে সেটা একটা দরখাস্ত করতে হয় স্কুলের স্যারদের কাছে। তো হেড স্যার বরাবর ওদের যে খেলা স্পোর্টস টিচার আসছে তার মাধ্যমে হেড স্যার বরাবর একটা দরখাস্ত করে ওরা 2টার সময় 15 জনের একটা দল বের হয়ে গেল। তো ওরা যখন বেরিয়েছে তখন 2টা বাজে। দীর্ঘ ওরা যেখানে ছিল সেখান থেকে হেঁটে প্রথমে ওদের লঞ্চ ঘাটে যেতে হয়, লঞ্চ ঘাটে যেয়ে তারপর ওই নদীর পাড় দিয়ে হেঁটে সোজাসুজি যেখানে যে স্কুল সেই স্কুলটার দিকে হাঁটতে হয়। তো সেখান থেকে প্রায় 2 মাইল হাঁটার পরে ওই গ্রামটা আর কি পড়ে। ওইটা তখন উপজেলা হয় নাই, ওরা যেই উপজেলায় আছে, আমি সঙ্গত কারণে উপজেলার নামটি নিতে চাচ্ছি না, তো সেই উপজেলাটার পা দিয়ে হেঁটে প্রায় নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় 2 মাইল যাওয়ার পরে ওই গ্রামটা পড়ে। এবং এটা বেশ একটা ভালোই বেশ বড় স্কুল আছে, ওইখানে হাই স্কুল আছে। তো সেই স্কুলের সাথে ওদের বেতাগী উপজেলার দেখেন আমার মুখ দিয়ে আসলে স্কুলের নামটাও বের হয়ে গেল, তো বলেই ফেলি। তো সেটা ছিল আসলে বেতাগী উপজেলা, দক্ষিণ অঞ্চলের। তো সেই উপজেলাতে ওরা কী করলো, তখন ওরা রওনা দিছে নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে, ওই দুষ্টামি করতে করতে, রৌদ্র করজল একটা দিন, হ্যাঁ বেশ। ওরা দুপুরবেলা ওরা কী করলো, স্কুল থেকে ছুটি নিয়ে ওরা হালকা পাতলা খেয়ে রওনা দিয়ে দিছে। তা হাঁটতে 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 ওরা যখন প্রায় ওই স্কুলে পৌঁছেছে তখন প্রায় 3:30টার মতো বাজে। তো ওরা যে দেখলো যে সেই স্কুলটাও তখনও চলতেছে। তো ওরা যে যার সাথে যোগাযোগ করার তার সাথে যোগাযোগ করলো, এবং স্কুলের মাঠটা সামনেই ওদের, ওইখানেও স্কুলের পাশেই একটা মাঠ, সেই মাঠের নিচে পাশে পশ্চিম পাশে একটা কড়াই গাছ আছে, সেই কড়াই গাছের নিচে ওরা সবাই জড়ো হয়ে বসে রেস্ট নিল কিছুক্ষণ, এবং তারপরে ওদের নিজেদের বল বের করে ওইখানে নিজেরা একটু ছোট ছোট পাসে প্র্যাকটিস করতে লাগলো। এর মধ্যে ওই স্কুলে যাদের সাথে খেলা তারাও চলে আসছে। তো তারা এসে রিকোয়েস্ট করলো, ভাই দেখো আজকে আমাদের পরীক্ষা হচ্ছে,
আমাদের তো খেলা শুরু করার কথা ছিল 4টায়, আমরা তো 4টায় শুরু করতে পারতেছি না। হ্যাঁ, আজকে ওই আমাদের এখানে ভিজিটররা আসছিল, তাদের কারণে পরীক্ষায় গেছে, আমাদের স্কুল ছুটি হইতে হইতে 5টা বাজে। তো আজকে আমাদের আর 4:30 পরে আমরা খেলা শুরু করতে পারবো। তো এদিকে ওরা বললো যে না ভাই দেখো তো, তাহলে তো আমাদের দেরি হয়ে যাবে, কারণ আমাদের অনেক দূর থেকে আসছে আমাদের তো। তখন ওরা বললো যে না ভাই একটু, তোমরা যখন আসছো একটু স্যাক্রিফাইস করো। যাই হোক, ওরা আর কী করবে, যেহেতু যা উপস্থিত হয়েছে সবাই বললো আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমরা সবাই একসাথে যাব, কোনো রকমের ভয়টাই নেই। তো যেই ভাবা সেই কাজ। তো তখন ওর কী করলো, এই ওয়েট করতে লাগলো সবাই, এবং ছোটো ছোটো পাস করে ওরা খেলতে লাগলো, প্র্যাকটিস করতে লাগলো। ঠিক ওরা যখন খেলা শুরু করলো তখন খেলা হলো প্রায় খেলা শুরু হলো প্রায় 4:30টায় শুরু হয়নি, 4:45টার দিকে খেলা শুরু হলো। সবাই উপস্থিত, মাঠের দুই পাশে উপচে পড়া দর্শক, স্কুল ছুটির পরে অনেকেই যায় নাই। ইতিমধ্যে এখানে খবর হয়ে গেছে যে বেতাগী উপজেলার যে চ্যাম্পিয়ন টিম তারা আসছে ওদের সাথে খেলতে। হ্যাঁ, ওরা বেশ নিয়ে মানে উৎসাহ নিয়ে দুই পাশের লোকজন একেবারে। আর ওইসব এলাকাতে কিন্তু ফুটবলটা খুবই একটা জনপ্রিয় খেলা ছিল তখন। তো সুমন কী করলো, তো সুমন গোলকিপার, ওর ড্রেস পরে ও গোল পোস্টে দাঁড়াইলো দুই পাশে। তো দুই পক্ষের ভালো খেলা শুরু হয়ে গেছে, ছোটো 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 পাশে। আবার একজন মাইক নিয়ে আসছে, সেই মাইকে ধারাভাষ্য দিচ্ছে কয়েকজন। তো খুব একটা জমজমাট ম্যাচ আর কি। তো ঠিক আছে, দেখা গেল যে প্রথম হাফ টাইম ওরা গোল শূন্যভাবে শেষ হলো। আর সুমন এত ভালো গোলকিপার যে ও সবার ধারণা এবং সবার একরকমের ওদের টিমের নিশ্চিত যে যদি কোনোভাবে খেলাকে ট্রাইব্যাকের পর্যন্ত নেওয়া যায় তাহলে ওদেরকে আর কেউ হারাতে পারবে না, কারণ সুমন 5টা পেনাল্টি শটের মধ্যে মিনিমাম 2-3টা সে ধরেই দিবে, এরকম একটা কথা। তো যাই হোক, তো ওরা কি করলো, এই যে সৌভাগ্যক্রমে ওদের ম্যাচটা সেদিনকা ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ হইলো গোল শূন্যভাবে শেষ হলো, এবং শেষ পর্যন্ত ওই ম্যাচ অতিরিক্ত সময় গড়াইলো। অতিরিক্ত সময়ের মধ্যেও কোনো গোল না হয়, তখন ওরা পেনাল্টি শটে চলে গেল। পেনাল্টি শটে দেখা গেল যে সুমনরা সুমনরা 5টার মধ্যে এই 3টা গোল করতে পারছে, আর অপোজিটে যারা গোল করছে তারা একটাও গোল করতে পারে নাই। তো 3-0 গোলে সুমনরা জিতলো। তার 3 গোলের মধ্যে সুমনের আবার দুর্দান্ত পারফরমেন্স, ও নিজেও একটা পেনাল্টি শটের মধ্যে অংশ নিয়ে একটা গোল করছে। তো ফলে দেখা গেল যে ম্যান অফ দ্য ম্যাচ যে হলো সেই হলো সুমন। তো সুমনের তখন তো প্রাইজ মানি সুমন একটা পাইছে, ছোট্ট একটা 20 টাকার একটা প্রাইজ মানি পাইছে, এবং ওরা ওই একটা শিল ছিল, সেই শিল নিয়ে ওরা খুব আনন্দের সাথে ওই স্কুলের পাশেই একটা ছোট পুকুর ছিল, সেটার মধ্যে গোসল টোসল করে একদম ফ্রেশ হয়ে আবার রওনা হইলো। তখন কিন্তু প্রায় 4:45 5:15 বেজে গেছে, 5:15 একটু বেশি, 5:30টার মতো বেজে গেছে। তো ওইখান থেকে ওরা রওনা হয়ে প্রায় দুই ঘন্টার মতো হাঁটতে হবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা হাঁটতে হবে, তারপরে ওরা আবার ওদের জায়গায় আসতে পারবে। ঠিকই ওরা করলো কি, হাঁটা শুরু করলো। আর যেহেতু ক্লান্ত, অনেকক্ষণ খেলা হয়েছে, অতিরিক্ত সময়ও খেলছে, সবাই একটু খুব ধীর পায়ে হেঁটে হেঁটে রওনা হয়েছে। তো যাই হোক, একটা বিজয় উৎসবের মধ্যে নিয়ে মনে ফুরফুরা একটা নিয়ে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য পশ্চিম দিকে অনেকটাই ঢলে পড়ছে, মৃদুমন্দ বাতাস বসতেছে, হালকা বাতাসের মধ্যে ওরা গোসল করে উঠছে, সবাই যার যার মতো আবার হাঁটতে 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 ওদের ক্ষুধাও পাইছে। এর মধ্যেও কী করলো, যে স্কুলের পাশের যে একটা দোকান থাকে সেই দোকানের মধ্যে ওরা ঢুকে ছোটো একটু হালকা একটু নাস্তা টাস্তা করে নিল। নাস্তা করে তারপরে আবার হাঁটতে শুরু করলো। ফলে ওদের দেখা গেলো যে ওরা যখন রাস্তায় উঠতেছে তখন প্রায় এই 5:30টার উপরে, 5:45টার মতো বেজে গেছে। তখন 6:15টার মধ্যে আজান হয়ে যায়, মাগরিবের আজান হয়ে যায়। তো ওরা করলো কি, হাঁটতে 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 অনেকখানি হাইটা সেই নদীর পাড়ে আবার যখন আসলো, তখন একদম সূর্য কিন্তু অনেকটাই সেই পশ্চিম দিকে হেলতে হেলতে একদম ডুবেই গেছে। তো সূর্য ডুবে যাওয়ার পরেও যে আলোটুকু হয় সেটার মধ্যে দিয়ে ওরা নদীর পাড় দিয়ে হাঁটতে 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 আসতেছে। আর তাদের মধ্যেই একজন আবার জনি আবার অনেক সুন্দর গান গাইতে পারে, সে বিভিন্ন ধরনের গান গাইতেছে, সবাই মিলে ছোট ছোট গল্প করতেছে, তারপরে কে কী ভুল করছে ম্যাচগুলোর মধ্যে সেগুলো করতেছে। আবার কে যারা দুজন পেনাল্টি মিস করছে, যে দুজন, সেই দুজনকে ওরা কখনো ভৎসনা করতেছে, আবার আরেকজন তার পক্ষে কথা, মানে একটা ম্যাচ, জমজমাট ম্যাচ হওয়ার পরে যেই ধরনের নিজেদের আত্মসমালোচনামূলক বা যে ইয়েগুলো হয়, এবং ওরা কয়টা ফাউল করছে, কে পায়ে ব্যথা পাইছে, কী করছে না করছে, পরবর্তী ম্যাচটা ওদের কেমন হবে, এবং সবাই সুমনকে খুবই বাহবা দিতেছে। এবং তো সুমন আবার বলতেছে যে দেখ সুমন,
20 টাকা পাইছস, 5 টাকা তোর আর 15 টাকা কিন্তু আমাদের সবাইকে খাওয়াইতে হবে, এটা কিন্তু আমাদের টিমের একটা কি বলে এই যে নিয়ম। তো সুমন বললো হ্যাঁ আমি জানি তো এই নিয়ম, তোরা কালকে 2 টাকা করে দিবি সবাই। তো 2 টাকা করে দিলে আর আমার ওই যে এখান থেকে 15 টাকা, তো সবাই মিলে আমরা বেশ কালকেই খাবার দাবার হয়ে যাবে। তো সবাই বললো যে ওকে ফাইন। তো সবাই রাজি হয়ে গেছে। তো ওদের কালকে স্কুল ছুটির পরে ওরা এই সেলিব্রেট করবে ওই হোটেলে। আবার ওই হোটেলটা বেতাগিতে তখন একটা হোটেল ছিল, সেটা হলো নদীর পাড়ে গোপালের হোটেল। তো গোপালের হোটেলে ওরা প্রতিদিন ফুটবল টুটবল খেলে যেয়ে বিকালবেলা নাস্তা করতো। তো সেই গোপালের হোটেলে কালকে ওরা বিকালে ওদের এই উৎসবটা উদযাপন করবে, এই বিজয়টাকে উদযাপন করবে। তো ওদের নিয়ম হচ্ছে যে যে কেউ বাইরে কোনো ম্যাচ খেললে পরের দিন যায় স্কুলের হেড স্যারের সাথে, হেড স্যারকে সালাম দিয়ে তার কি বলে তার কক্ষে ওই শিলটা দিয়ে দেওয়া, এবং সেটা হেড স্যারের ওইখানে জমা থাকে। তো যাই হোক, ওরা নিয়ে আর যে ম্যান অফ দ্য ম্যাচের জন্য ওই যে সুমনকে ছোট্ট একটা ক্রেজ দেওয়া হয়েছে, সেটা নিয়েও সুমন বেশ আগাইতেছে, করলো, মানে খুশি। তো হাঁটতে হাঁটতে নদীর পাড় দিয়ে আস্তে আস্তে এক সময় আলো অন্ধকার হইতে হইতে কিন্তু বেশ অন্ধকার হয়ে আসছে। এমনই অন্ধকার হয়েছে তখন আকাশে আস্তে আস্তে তারা ফুটে উঠছে, কিন্তু পথের যে কি বলে আলো, সেটা কিন্তু তখনও দেখা যাচ্ছে না। তো সবাই মিলে যখন একদল হয়ে হাঁটতেছে, এবং কি বলে সুমন জনিকে বললো যে দেখ তুই তো টর্চ লাইট আনতে পারতি, তো টর্চ লাইট আনলে তো সেটা এই অন্ধকারের মধ্যে আমরা হাঁটতে পারতাম। তো জনি বললো যে দেখ আসলে মাথায় তো এত কিছু আসে নাই, তো আমাদের যে একটা টর্চ লাইট আনতে পারলে বলতো আমরা ভালো হইতো। আবার রানা যে ওদের স্কুলের ফার্স্ট বয়, সে বললো যে হ্যাঁ আমারে বললো তো আমার বাসায় টর্চ লাইট আছে, আমার নিজেরই টর্চ লাইট আছে, তো আমি নিয়ে আসতে পারতাম। তো যেই ভাবা তখন আর কি করা, যেহেতু ওরা টর্চ লাইট আনে নাই। তো সবাই বললো যে ঠিক আছে এই এক কাজ কর, শব্দ করে হাঁট, যেহেতু নদীর পার ওরা যেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সেটার পরেই সে ফাঁকা জমি, তারপরেই হচ্ছে নদী, বিশাল বড় বিষখালী নদী, অনেক বড় নদী। আর হাতের ডান পাশে হচ্ছে বিস্তীর্ণ জোড়া ধানের ক্ষেত। তো ধান তখন কিন্তু যে বেশ শুকনার দিন, ধান কাটা হয়ে গেছে, শীত আসি আসি করতেছে। তো তখন মাঠগুলো কিছুদিন পরেই চাষাবাস শুরু হবে। তো তখন ওই যে সবাই বলতেছে একটু একসাথে হাঁট, কারণ অনেক সময় দেখা যায় যে সাপ রাস্তার উপরে উঠে থাকে, তো সেখানে কারো পাড়া দিলে আবার কামড় টামড় দিতে পারে, কাজে শব্দ করতে করতে তালি দিতে দিতে মাঝে মাঝে তালি দিবি হাঁটবি। তো সামনে যারা ছিল তারা কিন্তু মাঝে মাঝে তালি দিতেছিল এবং হাঁটতেছে। আসলে গ্রামের রাস্তায় কিন্তু হাঁটার নিয়ম হলো এইটা। যারা গ্রামে থাকছেন বা যারা গ্রামে আছেন তারা জানেন যে অন্ধকার রাতে যদি রাস্তা দিয়ে হাঁটতে হয় তাহলে হাতে তালি দিয়ে হাঁটতে হয়, তাতে দুইটা উপকার হয়। জিন, তারপরে খারাপ যে জিনিসে এন্টিটিগুলো আছে ওগুলো ওই তালির শব্দে দূরে সরে যায়, এবং রাস্তাঘাটে যদি কোনো সাপ বা অন্য অন্য কিছু সরীসৃপ থাকে সেগুলোও রাস্তা থেকে সরে যায় এবং শব্দ পেয়ে দূরে সরে যায়। তো এইভাবে ওরা হাঁটতেছে হাঁটতে 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 দূর থেকে আবচ্ছা দেখা যাচ্ছে যে ওই কি বলে ওই যে হাসপাতালটা দেখা যাচ্ছে, বেশ বড় একটা হাসপাতাল, সেটা হলো উপজেলা হাসপাতাল। এটা এই মূল উপজেলা থেকে অনেকটা দূরে এসে আর কি করছে, মানে তো বানানো হয়েছে, এবং চারপাশে অনেক বড় বাউন্ডারি নিয়ে প্রায় 50 শয্যার একটা হসপিটাল। তো ভালোই, বেশ ভালো, এবং চারপাশে ঘেরাও দিয়া বাউন্ডারি করে, মানে আধুনিক মোটামুটি ওইখানে ভালোই চিকিৎসা হয় আর কি। তো যাই হোক, তোরা হাঁটতে তো সেই পর্যন্ত, হসপিটাল পর্যন্ত চলে আসছে। হসপিটাল চলে আসার পরে তখন কিন্তু একটা ব্যাপার বলি, তখন কিন্তু এই উপজেলাতে যে যখনকার এই ঘটনার পটভূমি বা যখন এই ঘটনা ঘটছে, তখন কিন্তু এই উপজেলাগুলোতে ব্যানও চালু হয় না, এই যে রিক্সা ভ্যান এগুলো চালু হয় না। এই শহরের মধ্যে বা উপজেলার মধ্যে রাস্তাগুলো ইটের সোলিং করা থাকলেও, আর এই যে বাইরের যে মানে এই উপজেলা থেকে যে বাইরের যে দিকে রাস্তাগুলো চলে গেছে সেগুলো কিন্তু ম্যাক্সিমামই কাঁচা মাটির ছিল, এবং বৃষ্টির দিনে খুবই কর্দমাক্ত হয়ে যায় এবং চলাচলের অযোগ্য থাকে, পিছলা হয়ে যায়। আর মানুষজন কিন্তু ওই যে হাটের দিন হাট বসে, ওইখানে দুইটা হাট, সপ্তাহে 2 দিন হাট বসে, বুধবারে অথবা বুধবারে এবং মনে হয় খুব সময় শনিবারে। তো হাট বসে, এবং এই হাটগুলোতে মানুষ যখন উপস্থিত হয় তখন তারা মাথাতে করে এবং নৌকাতে করেই কিন্তু জিনিসপত্র আনা নেওয়া করে। তো এর ফলে আর রিক্সা ভ্যান এগুলোর খুব একটা প্রয়োজন পড়ে না। তো যাই হোক, ওরা কিন্তু তখন রাস্তা বেশ শুকনো টনটনে হয়ে আছে, কাদা টাদাও নাই। তো ওরা হাঁটতে একটা সাঁকো পাইছে, তো রাস্তার মধ্যে একটা সাঁকো, সেখান দিয়ে আবার ওই যে ক্ষেতের মধ্যে পানি ঢোকার জন্য একটা খাল, সেখানে কোনো কারণে মাটি ভেঙে গেছে বলে, এই যে সুপারি গাছ ফেলে
সাঁকো বানানো হয়েছে, 2টা সুপারি গাছ পরপর ফেলে সাঁকো তারপর বাইধা দিয়া উপরে একটা হ্যান্ডেল দিয়ে সাঁকো, তো ওরা ধীরে ধীরে সাঁকোটা পারানোর পরে ওই ইয়ার সামনে মানে ইয়ার সামনে এসে দাঁড়াইছে, কী বলে হাসপাতালের গেটটার সামনে। মেইন রাস্তা থেকে সোজা একটা রাস্তা চলে গেছে হাসপাতাল অনেকটা ভিতরে, তারপরে এলো হাসপাতালের গেট। তো ওরা কিছুক্ষণ হাসপাতালে দাঁড়াইলো, সামনে দাঁড়াইলো, তারপরে এই যে ব্যাপারটা হচ্ছে তখন অন্ধকার আরও যেন ঝাঁকায় বসছে। হ্যাঁ, তো একদম নিশুতি রাতে রাত একদম মনে হচ্ছে যে তখন কিন্তু ওরা প্রায় 7টার মতো বাজে, 7:45 মতো বাজে, 1 ঘন্টা হাইটা ওরা আসছে। তো তখনই 7টা বাজেই মনে হচ্ছে যে প্রায় যেন রাত 10টা 11টার মতো বাজে গেছে, তো এরকম একটা রাত। তো ওরা তারপরে ওই মাদ্রাসা ওই হাসপাতালের এখানে এসে ওরা কিছুক্ষণ দাঁড়াইলো, কারণ অনেকখানি এমনিতেই ওরা ফুটবল খেলে অনেকটা ক্লান্ত। তারপরে আবার যখন ওই যে এতটা হাঁটছে তো বেশ ঘাইমা টাইমে গেছে ওরা। তো তারপরে আর আর ঘন্টা বা আর ঘন্টা না, ঠিক 45 মিনিট হাঁটলেই ওরা হয়তো ওদের উপজেলাতে পৌঁছে যাবে বা ওদের বাসায় গন্তব্যে পৌঁছে যাবে। তো সেখানে ওরা কিছুক্ষণ দাঁড়াইলো, দাঁড়ায়া তারপরে ওরা করলো কি 10-15 মিনিট রেস্ট নিয়ে আবার হাঁটতে শুরু করলো। তো হাঁটতে 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 যে এখন কিন্তু একটু আবছা আলোয় এই ওদের দৃষ্টিটা সয়ে আসছে, এবং বেশ দূরের জিনিসপত্র দেখা যাচ্ছে। নদীতে কুলকুল করে পানি বসতেছে সেটা দেখা যাচ্ছে, জোয়ার হয়ে গেছে। হ্যাঁ, এবং পানি প্রচণ্ড স্রোত ওই বিষখালী নদীতে, স্রোতে দিয়ে ওরা দেখতেছে, এবং নদীর পাশটাতে পানি একদম এসে নদীর পাশ থেকে একদম রাস্তার পাশে ছলত 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 করতেছে। তো এইভাবে ওরা হাঁটতে 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 যখন আসছে, তো নদীর আরেকটু কিছু পর হাসপাতাল অনেকখানি পিছনে ফেলায় আসার পরেই সামনে দেখা যাচ্ছে যে একটা ঝোপঝাড়, বিশাল গাছগাছালার একটা ঝোপঝাড় ঘেরা এলাকা, এবং ওইটাই হচ্ছে সবচেয়ে খারাপ একটা জায়গা। এবং এই জায়গাটা নিয়েই সবাই মনে মনে একটা আতঙ্কের মধ্যে ছিল। আসলে এটা হচ্ছে ওই ওই উপজেলার একটা শ্মশান, যে এখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন মারা গেলে যেখানে পোড়ানো হয়, সেই শ্মশানটা হচ্ছে এই নদীর পাড়ে এইখানটাতে। তো এই শ্মশানটাতে দেখা যাওয়ার পরে ওরা এই জনি কিন্তু মজা করে বললো, জানো সেইখানে কিন্তু অনেক রকম অনেক কিছু আছে। হ্যাঁ, ভূত পেতনি আছে কিন্তু, এই সবাই সাবধানে থাকিস, কারোর গাড়ে যেন আবার ভূত পেতনি চেপে না বসে। তো এরকম করে মজা করতেছিল। তো সুমন বললো যে দেখ, সব কিছু নিয়ে মজা করবি না, এখন মজা করার সময় না। তো এর মধ্যে আবার রানা বললো যে তুই কেন, তুই ভয় পাইছস নাকি, তুই তোর মধ্যে এত ভয় কেন, এত ভালো খেলছস তুই, লাগলে এক কাজ করবি, ভূত পেতনিকেও যে ফুটবল খেলা শিখাই দিবি, হ্যাঁ, কীভাবে বল ধরতে হয় সেটা শিখাই দিবি। এটা নিয়ে সবাই হাসাহাসি করতে করতে হাঁটতেছে। তো হাঁটতে 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 যখনটা শ্মশানটা আস্তে 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 আরও পরিষ্কার হচ্ছে, যখন শ্মশান থেকে ওরা প্রায় 20 মিটারের মতো দূরে, তো তখন দেখতে পেলো যে শ্মশান রাস্তা থেকে যেই রাস্তা আরেকটা ছোট সংযোগ রাস্তা যেটা শ্মশানের দিকে চলে গেছে, তো নদীর দিকে, সেটা অনেকখানি জায়গা যায়, তারপরে ওই শ্মশানের পিছনেই আবার নদী। তো দেখা গেলো নদীর দিকে চলে গেছে, সেই জায়গাটাতে এই এই সেই সংযোগ রাস্তাটার মাঝামাঝি একটা কে জানি দাঁড়ায় রয়েছে, একটা মানুষের আকৃতির কেউ দাঁড়ায় রয়েছে। তো এই জিনিসটা সবাই দেখে, হঠাৎ করে ওই জিনিসটা দেখে সবাই থমকায় আছে আর কি। অন্ধকারে পরিষ্কারও দেখা যাচ্ছে না, কিন্তু বেশ ভালো বোঝা যাচ্ছে এটা একটা মানুষ বা মানুষই দাঁড়ায় রয়েছে। তখন ওরা বললো এইটা কে রে। তো আস্তে আস্তে সবাই তাকাইতেছে, দেখতেছে। তো দেখা ওদেরকে মনে হলো যে একটা মানুষ। ওরা বললো এত রাত্রে ওইখানে মানুষ কি করে। হ্যাঁ, তো সবাই মধ্যে একটা কীরকম একটু ভয় ভয় দেখা দিল। তো একটা দল ভয় পায়, বললো দেখ এটা মনে হয় ভূত পেত হইতে পারে। যেই ভূত পেতের বিষয়টা আসছে, তখন কিন্তু ওই বলতেছে, এই রানা বলতেছে এই ভয়ের কিছু নাই, চল আগায় যাই। তো সুমনও বলতেছে হ্যাঁ ভয়ের কিছু নাই, চল আগায় যাই। কিন্তু জনি বলতেছে দেখ ভাই, রিস্ক নেওয়াটা কি ঠিক হইব, তার চেয়ে চল আমরা হাসপাতালে যাই, হাসপাতালের লোকজন যখন যাবে, উপজেলায় যাবে, তাদের সাথে আমরা একসাথে যাব, নিশ্চয়ই রাত্রেবেলা তারা হসপিটালে থেকে এবার যাইব, উপজেলায় যাইব। তখন রানা বলতেছে আমরা এতজন লোক একসাথে, তা আমরা ভয় পাবো কেন, চল যাই, মানুষ হলে কি আর ভূত পেতে হলে কি, সবাই যে যার যার মতো দোয়া পড়। সবাই বললো যে কেউ কেউ বললো যে না, আমরা যাওয়ার ভয় পাচ্ছি না। তো এর মধ্যে দেখা গেলো জনির কথা মতো 4-5 জন বেশ ভয় পেয়ে গেছে। ওরা বললো যে না, আমরা যাব না, আমরা হাসপাতালেই যে ফেরত যাই। আমরা হাসপাতালের লোকজন যখন শহরে যাবে তখন তাদের সাথে আমরা আর তখন বললো, রানা বললো যে যদি হাসপাতালের লোকজন শহরে না যায়, সারা রাত্রে কি তাহলে হাসপাতালে বয়ে থাকবি। তখন ওরা বললো যে হাসপাতালে বয়ে থাকাও ভালো। তখন ওই যে রনি বললো যে দেখ, ওই যে হাসপাতালের বাইরে যে মর্গটা দেখছো, ছোট্ট একটা ঘর,
ওইখানে কিন্তু মরা মানুষ রাখে, কাজে ওইখানে কিন্তু আরও বড় ভয়, এখানেও সামনেও ভয় পিছনেও ভয়, কী করবি দেখ। তো এই কথা শুনাও এই রানা বলল যে না আমরা যাবো না, আমরা হাসপাতালের লোকজনের সাথে যাবো, আর মরা ওইখানে নাই, যদি থাকতো তাহলে বাইরে দেখা যাইতো। তো তার চেয়ে ভাই এক কাজ করি, তোরা যারা যাইতে চাস তারা যা, আমি যাব না। আর সুমন বলল না আমার যাইতেই হবে, তোরা যদি কেউ না যাস তাহলে আমার একা হইলেও যাইতে হবে, কারণ আমি যদি রাত করে যাই, রাতে না ফিরি, আমার আব্বু অনেক রাগ হবে। আব্বুকে বলে আসছি, আব্বু আসতে দিছে, তার অনেক এর মধ্যেই অনেক রাত হয়ে গেছে। তো এরপরে যদি আমি না যাই, আব্বুর চিন্তা করতেছে, আমার যাইতেই হবে। রানা বলল যে আমারও যাইতে হবে, আমারও কোনো ইয়ে নেই। তো রানা এবং ওর সাথে আরও 2-3 জন, ওরা বললো মোট 6 জন হইলো, ওরা ওরা 6 জন যাওয়ার পক্ষে। আর বাকি যে থাকে যেই 9 জন, ওরা বলল যে না আমরা যাব না, আমরা ফেরত যাব। তো দেখা গেল যে ওই 6 জনই করলো কি 2টা দল হয়ে ভাগ হয়ে গেল। এর মধ্যে ওরা রওনা দিল 6 জন, আর সামনের দিকে আগাইলো, আর পিছনে ওরা ইয়া করলো, দাঁড়ায় রইলো। ওরা বললো যে ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করি, তোরা যা যদি আমাদেরকে হাতের ইশারা করে ডাকিস তাহলে আমরা আসবো, আর যদি না ডাকিস তাহলে আমরা ফেরত আমরা হাসপাতালে যাব, এরকম একটা ইয়া করলো, মানে আর কি একটু ডিপ্লোমেসি আর কি, ওরা একটু আরেকটু নিজেদেরকে সিকিউর রাখতে চাইছে আর কি। যাই হোক, রানা এবং ওই যে সুমন ওরা হাঁটতে 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 যখন আসছে, যতই হাঁটতে হাঁটতে শ্মশানের কাছে আসতেছে, ততই দেখলো কি ওই যে যে আবদ ছায়াটা দাঁড়ায় আসছিল বা অবয়বটা দাঁড়ায় ছিল, সেটা আস্তে আস্তে হাইটা 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 ছোটো হইতে হইতে ছোটো হইতে হইতে মানে অনেকটা, ওরা যতই কাছে আসতে হাঁটতে হাঁটতে যেন শ্মশানের ভিতরে চলে গেল। এবং শ্মশানের ভিতরে যাওয়ার পরে ওরা যখন সেই শ্মশানের যে রাস্তাটা, তার পাশেই একটা কিন্তু ওই বড় একটা গাছ, হ্যাঁ মানে শ্মশানের রাস্তাটার উপরে ঝুঁকে আছে। তো সেটা দেখলো, ওরা করলো কি হাঁটতে 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 যখন একদম শ্মশানের রাস্তার মধ্যে আসছে, তখন দেখে কি যে ওই শ্মশানের ওইখানে কেউ নাই। তো তখন ওরা পিছনে ফিরা আবার ওই যে ওই গ্রুপটাকে বললো আয় তোরা আয়, হাত দিয়া ডাকলো। আর ওরাও তখন দেখছে যে ছায়াটা আসলে নাই বা ছায়াটা মিলাই গেছে, তখন ওই গ্রুপটা ওদের দিকে আসতেছে। তো ওরা যখন ওই শ্মশানের এখানে একটু রাস্তাটার সামনাসামনি দাঁড়ায় রয়েছে, তখনই হঠাৎ করে ওরা দেখলো যে ওই শ্মশানের ভিতর থেকে একটা বিড়াল, কালো কুচকুচে একটা বিড়াল, হ্যাঁ আস্তে 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 একদম ওদের কাছ থেকে 10 হাত দূরে আইসা দাঁড়ায় গেল। এবং বিড়ালটার চোখ দুইটা যেন অদ্ভুত রকমের ভাবে জ্বলতেছে, জল 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 করতেছে। এবং এই যে ইয়া বললো কি বলে, সুমন ইয়ারে বললো কি বলে, এই যে রানাকে বললো যে ভয় পাইস না, রাতের বেলা কিন্তু ওই যে প্রাণীদের চোখ এমনিই চলে, এটা আসলে কিছু না, একটা নর্মালি বিড়াল। তখন ওই রানা বলতেছে আবার এইসব এলাকায় বিড়াল থাকবো থেকে, খাবার দাবার বিড়াল তো সাধারণত এসব বিরান জায়গায় থাকে না। তো ইয়া বললো, আবার পিছন থেকে আরেকজন বলতেছে দেখ এটা কি কোনো ভূত পেত নাকি, বা জিন টিনও হইতে পারে, কারণ শুনছি কালা জিন বা অন্য অন্য যে ব্যাড এন্টিটিগুলো আছে, ওরা কিন্তু এইরকম কালো বিড়ালের রূপ ধরে আসে। তখন ইয়া বললো, এই রানা বলতেছে যে এইসব চিন্তা মাথা থেকে বাদ দে। এর মধ্যে ওদের অন্য গ্রুপটা যখন ইয়া করে আসলো, তো ওই কাছাকাছি আসলো, এমন সময় দিয়ে ওরা দেখলো কি বিড়ালটা ওই যে ওদেরকে ওই অন্য যারা বাকিরা আসলো তারা সাথে পায়ের শব্দ পায় ওদিকে একবার তাকায়া ওই যে গাছটার পিছন দিয়া নিচে নেমে গেল, মাঠের দিকে নেমে গেছে। মাঠের দিকে নেমে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে ওরা যখন সামনে আসবে, তখনই একটা মহিলা আর কি, বা উইয়ার থেকে ওই যে মাঠের যেখান থেকে বিড়ালটা নেমে গেছে সেখান থেকে উইঠা রাস্তা এবং ওই রাস্তার ঢালুতে দাঁড়ায় ওদের দিকে তাকায় বললো এই তোরা কোথায় যাস। তো হঠাৎ করে মহিলাটাকে দেখা ওরা কিন্তু একদম বেশ চমকায় গেছে। হ্যাঁ, মহিলাটা গাছের আড়ালে, অর্ধেক মহিলাটার অর্ধেক গাছের আড়ালে এবং অর্ধেকটা ওদের দিকে তাকায় আছে। ওরা মহিলার অর্ধেকটা দেখতে পাচ্ছে যে মহিলাটার চুলগুলো সামনে সরানো, এবং ওই যে সাদা বা এই ধরনের কাপড় না, ওরা ওই যে গাছের পাতার মতো আর কি শাড়ি পরা একটা। তো সে বলতেছে এই তোরা কোথায় যাস। তো ওই তো রানা বেশ সাহসী ছিল, রানা বললো যে আপনি কে এখানে কি করেন। তখন ওই মহিলাটা একটু রানার কথা শুনে একটু হাসলো, হাসা বললো আমি এখানে থাকি। রানা বললো যে সুমন বলতেছে আমি থাকি মানে, এটা শ্মশান ঘাট, আপনি এখানে থাকেন কেন। তখন ওই মহিলাটা হাইসা বলতেছে কি কেন, শ্মশানে কি লোকজন থাকে না, সকালে কি থাকতে নাই, আমি শ্মশানে থাকি, তোরা আমার বাসা দেখবি, আয় আমার সাথে আয়, আমি তোদেরকে আমার বাসা দেখাই। তো সুমনরা বললো যে না আমরা দেখবো না আপনার বাসা। তো ওই মহিলাটা বলতেছে যে না তোরা দেখতে হবে, তোরা যখন এখন আইসেই পড়ছস তাহলে আজকে রাত্রে তোরা আমার এখানে থাইকা যা, তোদেরকে আমি আমি অনেক কিছু খাওয়ামু, হ্যাঁ মিষ্টি খাওয়ামু,
তারপরে তোদেরকে লুচি খাওয়ামু, তারপর তোদেরকে মাছ খাওয়ামু, মাছ খাবি, এই যে নদীর থেকে তাজা মাছ ধরা আছে, হ্যাঁ ভিতরেই রান্না হইতেছে, চল দেখবি খাবি। এর মধ্যে ওরা শ্মশানের দিকে তাকাইছে, শ্মশানের দিকে তাকায়া এতক্ষণ কিন্তু ওরা শ্মশানের দিকে কোনো আলো দেখে নাই, কিন্তু মহিলা যেই কইলো ওই যে রান্না হইতেছে দেখ, ওরা তাকায় দেখে যে সত্যি শ্মশানের ভিতরে একটা জায়গাতে আগুন জ্বলতেছে এবং ওই আগুনের উপর একটা হাঁড়ি বসানো, ওই যে দেখ ওই যে মাছ রান্না হইতেছে, চল 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 খাবি। এবং ওরা দেখলো যে ওই শ্মশানের ভিতরে কয়েকটা আবছ ছায়া নড়াচড়া করতেছে। তো বললো যে রানা বলতেছে আপনারা কি কোনো সাধু সন্ন্যাসী? তখন রানার দিকে তাকায় ওই মহিলাটা বলতেছে এই যে তোর তো মাথায় বুদ্ধি আছে, তুই তো ঠিকই ধরতে পারছস, আয় 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 আমাদের সাথে আয়, অনেক মজা করতে পারবি, অনেক কিছু পাবি, তোদেরকে অনেক কিছু শিখাই দিবো। তোরা ফুটবল খেলে আসছস তাই না? তোদেরকে এমন মন্ত্র দিয়ে দিব তোরা সারা জীবন ফুটবল খেলে জিতবি, তোদেরকে কেউ হারাইতে পারবো না, আয় আমার সাথে আয়। তো এই মহিলাটা, ওরা বললো যে না আমরা যাব না। ওরা যখন বেশ দৃঢ়তার সাথে বললো যে আমরা যাবো না, তখন মহিলাটা এমন রাগ হয়ে গেছে, তার চোখ দুটা একদম যেন জ্বইলা উঠলো। সে জ্বইলা ওইটা বললো তোদের এত বড় সাহস, আমি তোদেরকে বলতেছি আমার সাথে আসতে, আর তোরা আসবি না? তোদেরকে এই সাহসটা কে দিল? আজকে একটাও এখান থেকে যাইতে পারবি না, সব কয়টারে মাইরা মাটির মধ্যে পুঁইতা রাখুম, তারপরে দেখবি তোরা কেমন মজাটা পাস। এইবেলা মহিলাগুলোকে লাভ দিয়া ওই রাস্তাটার মধ্যে উঠে আসছে। যেই রাস্তাটার মধ্যে উঠে আসছে ওরা তো ভয়ে আতঙ্কে একদম চিৎকার করে উঠছে এবং বেশ পিছায় গেছে, সামনে যায় না যায় ওরা পিছায় গেছে। তখন পিছায় যেই গেছে, তখন ওই পিছনের যেই দলটা আছে সেই দলটা করছে কি একদম পিছন থেকে এমন দৌড় দিছে, একদম হসপিটালের দিকে দৌড় দিছে। আর এই সামনে যে ওরা 6 জন ছিল ওরা করছে কি একজন আরেকজনকে ধরে রয়েছে। আর ঠিক এমন সময় মহিলা যখন হাঁটতে হাঁটতে একদম রাস্তার মধ্যে আসছে, তখনই একদম গাছের পেছন থেকে একটা লোক বের হয়ে আসছে। বের হয়ে সেই চিৎকার করছে এই থাম। যেই থাম বলছে ওই মহিলাটা একদম রাগি চোখে লোকটার দিকে তাকাইছে। ওরা তাকাই দেখে যে একটা সাদা জুব্বা পরা একটা লোক এবং তার মাথায় টুপি, এবং সে বলতেছে এই আর এক পা আগাবি না, যদি এক পা আগাস তাহলে তরে কিন্তু এক্ষণ এইখানে একদম মাটির মধ্যে তরেই পুঁতা ফেলুম। এই লোকটা এই কথাটা বলার পরে মহিলা করলো কি এই শ্মশানের রাস্তাটার দিকে একটা দৌড় মারলো। দৌড় মিয়া ওদের সবার চোখের সামনে মহিলাটা একটা বিড়ালে পরিণত হয়ে গেল। ওই যে যেই বিড়ালটা, কালো বিড়ালটা শ্মশান থেকে হাইটাই দিকে আসছিলো, সেই বিড়ালটা আসলো এবং আস্তে আস্তে বললো তোদেরকে কিন্তু আমি, যে মহিলাটা বিড়াল হওয়ার আগে বললো যে তোদেরকে ছাড়বো না, তোদেরকে ছাড়বো না, কিন্তু তোদেরকে ছাড়বো না, কেউ তোদেরকে বাঁচাইতে পারবো না, মনে রাখিস আজকে থেকে তোরা আমাদের শিকার, এক এক করে সবগুলিরে আমি কিন্তু শিকার করুম, কাউরে ছাড় দিব না। তখন ওই লোকটা বললো যে এই তোমরা এইখান দিয়ে এত রাত্রে যাচ্ছ কেন, তোমরা জানো না এই জায়গাটা ভালো না? তো ওদের কাছ থেকে একটু দূরে দাঁড়ায় লোকটা বললো। তখন ওরা বললো যে আমরা তো ফুটবল খেলে আসতেছিলাম, তো এরকম এই যে দেখলাম এগুলো খারাপ, এই জায়গাটা খারাপ, এখানে একা রাতেবেলা এখানে আসতে হয় না, তোমরা যাও আগায় যাও। আর তোমার বন্ধুরা যে পিছায় গেল, ওরা পিছায় গেল কেন? ঠিক আছে ওরা পিছায় গেলে আমি ওদেরকে নিয়ে আসতেছি, নিয়ে আমি ওদেরকে পৌঁছাই দিব, আর তোমরা এখান দিয়ে সোজা হাইটা যাও, একদম পিছে তাকাইবা না, একদম যতক্ষণই হয়েছে তোমরা হাইটে হাইটে চলে যাও, তোমাদের কোনো বিপদ আসবে না, আমি আছি এখানে, এইটাকে আটকাই দেওয়ার ব্যবস্থা করতেছি, আর তোমার বন্ধুদেরকেও নিয়ে আসার ব্যবস্থা করতেছি, তোমরা যাও। তো ওরা করলো কি ওই লোকটা বলার সাথে সাথেই আর কোনো দিকে চিন্তা ভাবনা নাই, ওরা 6 জন দৌড়াইতে 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 একদম যতটা পারে একদম দৌড়াইতে দৌড়াইতে একদম উপজেলা লঞ্চ ঘাটের সামনে আইসা ওরা মেইন রাস্তায় উঠা, তারপরে অনেকক্ষণ জিরাইলো, জিরায়া তারপর ওই বন্ধুদের জন্য ওয়েট করলো অনেকক্ষণ। তার মধ্যে দেখলো যে প্রায় মিনিট 20 পরে বন্ধুরাও ওই যে যেই 9 জন চলে গেছিলো ওরাও আসছে ওদের মধ্যে। তো এক এক দেখলো যে সবাই 15 জন হয়েছে। তারপরে ওরা আবার হাইটা ওই সুমনদের বাসাটা ছিল হলো ওই যে প্রাইমারি স্কুলের সামনেই, এই মাঠের একটা ছোটো মাঠ, সেই মাঠের দিয়ে সামনে দিয়ে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তার কাছাকাছি। তো সেই মাঠের সামনে আইসা ওই যে সুমন তার বাসায় চলে গেল। রানার বাসাটা হচ্ছে আরেকটু ভিতরে, এই আইসা নদীর পাড় দিয়ে এই আইসা বাজারের ভিতর দিয়ে সোজা একটা রাস্তা চলে গেছে খালের ভিতর দিয়ে সোজা সেদিকে, এবং যার যার বাসায় আর কি তারা চলে গেল। তো এই যে ওদের সাথে একটা ঘটনা ঘটে গেল চোখের সামনে, ওরা কিন্তু আসলে এটাকে বিশ্বাস করতে পারতেছে না যে একটা মানুষ কিভাবে একটা বিড়াল হয়ে যায়। আর ওই শ্মশানঘাট সম্বন্ধে কিন্তু ওদের অনেক ধরনের ঘটনা মিথ ওইখানে চালু ছিল, এতদিন ওরা শুনছে, কিন্তু আজকে সন্ধ্যার সময় ওরা যা দেখলো সেটা ওদের জন্য আসলে একটা মস্ত বড় ব্যাপার। কিন্তু বন্ধুরা ঘটনা কিন্তু এখানে শেষ না, যারা মনে করতেছেন যে ওরা সব পৌঁছায় গেছে ঘটনাটা শেষ, আসলে কিন্তু ঘটনাটা এখানে শেষ না, ঘটনাটা এখানে শুরু বলতে পারেন।
তো যাই হোক, বাসায় এসে সুমন কী করলো, গোসল টোসল করে আবার গোসল টোসল করে হাত মুখ ইয়া করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়লো। যেহেতু অনেকটা জার্নি বা অনেকটা চাপ ওদের উপর দিয়ে গেছে এবং সারাদিন বাইরে বাইরে প্রচণ্ড রকমের ক্লান্তির মধ্যে, এবং বিছানায় খাওয়া দাওয়া করে বিছানায় শোয়া মাত্রই কিন্তু সুমন ঘুমায় গেছে। এবং ঘুমায় যাওয়ার পরে কতক্ষণ ঘুমাইছে ইয়া নাই, তখন প্রায় 10টা, ও 9টা 9:30টার মতো বাজে ও বাসায় আসছে। তখন খাওয়া দাওয়া পরে ঘুমাইছে। রাত্রেও ঠিক গভীর রাতে হঠাৎ করে সুমন শুয়ে বিছানায় ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গেছে, সেটার পাচ্ছে কি, সুমনদের বাসাটা হচ্ছে তখন টিনের দোচালা একটা বাসা, মানে সামনে বারান্দা, পিছনে বারান্দা, মাঝখানে বড় ঘর, আর হলো উপরে দোচালা, মানে দোতলা আর কি, টিনের দোচালা বলে এগুলোকে। তো সুমন ছোট ভাই বারান্দার এক পাশে খাটে ঘুমায়, সুমন ঘুমায় আরেক পাশে স্কুলের পাশের খাটে, আর মা বাবা ভিতরে ঘুমায়, ওর আব্বু আম্মা, আর 2 বোন ঘুমায় যে দোতলায় আর কি খাট আছে সেখানে। তো সুমন হঠাৎ টের পারলো কি, যে ওর পেছনের যে ইয়া কী বলে টিনের যে বেড়া আছে, সেই বেড়ার মধ্যে কে যেন হাত দিয়ে করে টান দিতেছে, গার করে টান দিতেছে, গার করে টান দিতেছে। তারপরেই সুমন হঠাৎ করে পুরা ঘুম ছুটে গেছে একদম চোখ থেকে। সে খাটের উপরে উঠা বসছে, এবং উঠা বসার পরেও কী করতেছে, তখন সুমন হঠাৎ করে বলে বলছে, এই কে, কে রে, কে এইখানে? তো সুমন বলার পরে কোনো শব্দ নাই, আবার শব্দটা থেমে গেছে। তো সুমন কিছুক্ষণ কান পেতে রইল। আর তখন কিন্তু ওই বারান্দার মধ্যে ওদের যেখানে ওরা বারান্দায় শুয়ে আছে, সেখানে কিন্তু ছোট্ট একটা হারিকেনের আলোটা খুব নিবু নিবু করে জ্বালানো আর কি, সারা রাতি হারিকেন জ্বলে, তো হারিকেনটা নিবু নিবু করে জ্বালানো। তো সুমন বললো, কে কে, কোনো শব্দ নাই। তো এইভাবে সুমন কিছুক্ষণ শুয়ে রইল। শুয়ে থাকার পরে আবার মিনিট 5 পরে আবার সেই গার গার করে শব্দ। তো সুমন বলতেছে, টিনের চালে যদি, যে ঢেউওয়ালা টিনের চালে যদি কেউ হাত দিয়ে টান মারে, তো যেরকম শব্দ হয় ঠিক ওরকম শব্দ। তো সুমন বলতেছে, কে? আবার বলতেছে, কে, এই কে দুষ্ট করতেছে, কে দুষ্টামি করতেছে? সুমনের মনে হচ্ছে যে ওর বন্ধু বান্ধবরা কেউ হয়তো ওকে ভয় দেখানোর জন্য এরকম একটা কিছু করতেছে। কিন্তু আবার ভাবতেছে যে এত রাতে কে ভয় দেখাবে, বা কারো বাসায় কীভাবে দেখো, ওর আব্বু যদি জানে তাহলে তো ওর আব্বু তো ফায়ার হয়ে যাবে রাগে। তো এরকম আসলে কেউ বন্ধু বান্ধব বা কে আসবে? তারপর সুমন 2বার যখন বললো কে কে, কেউ উত্তর দিল না, তখন সুমনের মনের মধ্যে একটু কিন্তু ভাব জায়গা উঠছে, সে একটু 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 ভয় পাইছে। তো সুমনের মধ্যে ভয়টা ক্রমশ একটা দানা বেঁধে উঠতে শুরু করছে। তো সুমন তখন বলল যে চুপচাপ বসে রয়েছে, কোনো শব্দ নাই। তো সে আবার ওই যে বিছানা থেকে উঠা বসে রয়েছে এবং ওই কান পাইতা রয়েছে যে আবার শব্দটা হয় কিনা। তো এর মধ্যে সুমনের মাথায় হঠাৎ করে আসলো, সে কিন্তু মশারির নিচে। তো অনেক সময় ওই যে যারা এই ধরনের টিনের ঘরগুলোতে থেকেছেন, তারা কিন্তু দেখবেন যে টিনের মধ্যে ছোট ছোট ছিদ্র থাকে। হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় যে সেই যে এইখানে ওইখানে অনেক ধরনের ছোট ছোট ছিদ্র থাকে। সুমনের জানলাটা, ওর বিছানার পাশেই একটা জানলাটার মধ্যে লোহার শিক দেওয়া, এবং সেটা কিন্তু বন্ধ, কাঠের সে পাল্লা, 2 পাল্লার জানালা। তো ওগুলোকে জানলার নিচে যে ছোট্ট একটা ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়া বাইরে তাকাইছে, এবং ওর বাইরে তাকাইলেই ওর প্রাইমারি স্কুলের যে অফিস রুমটা সেটা দেখা যায়। তারপরে ওই যে সামনে ছোট্ট প্রাইমারি স্কুলের সামনে একটা ছোট মাঠ, সেই মাঠের পরে সে পুরো পরিষ্কার তখন দেখতেছে, এবং সেই সময় কিন্তু একদম ফকফকা জ্যোৎস্না উঠছে রাত্রেবেলা। তো জ্যোৎস্না আলোতে পুরোটা বাইরেটা এসে দেখতেছে। হঠাৎ করে সে তাকায় দেখলো কি, যে ওদের জানালা থেকে প্রায় হাত 5 পরেই হচ্ছে হলো স্কুলের ইয়া শুরু, মানে বাউন্ডারি শুরু। সেখানে দেখলো একটা কিন্তু যে রেন্ডি অথবা কড়াই গাছ আছে, ছোট একটা, বেশ বড়, মোটামুটি মাঝারি সাইজের একটা কড়াই গাছ আছে, যে সেটা রাস্তার দিকে ঝুঁকা রয়েছে। তো সেই কড়াই গাছের সামনে পাশেই আবার এই টয়লেট আছে 2টা, দাঁড়ায় যে পেশাব করা যায়, বাউন্ডারি করা, দেয়ালে বুক পর্যন্ত উঁচা দেয়াল করা, এরকম একটা বাউন্ডারি। সেইটার পাশে পেশাব করার জায়গা, সেইটার পাশেই দেখলো একটা অবয়ব দাঁড়ায় আছে। এবং সেই অবয়ব, ওই যে ওরা দেখছিল যে একটা মহিলা দাঁড়ায় আছে যেই শ্মশানের যে পাশে, সেই অবয়ব মহিলা ওইখানে দাঁড়ায় আছে। এবং সেইখানে দাঁড়ায়, হ্যাঁ, একদম সুমনের ইয়ার দিকে তাকাইছে। দেখেই সুমন করলো কি, আর সাথে সাথে চোখ সরাই নিয়ে ওর কাঁথার নিচে ঢুকে গেছে। এবং
মনে মনে ও দোয়া দরুদ পড়ার চেষ্টা করলো। হ্যাঁ, ও তো বললো যে আরে ওইটা না বলছিল যে ওদের কাউকে ছাড়বে না, তার মানে কিন্তু ওইটা সত্যিই ওদের পিছে লেগে গেছে। এবং সুমন এমন ভয় পাইছে, সে একদম ঠক 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 করে কাঁথার নিচে একদম কাঁপতেছে। তো তখন ওর একবার ইচ্ছা হলো যে ওর বাবাকে ডাক দেয়। ওদের তো পাশের ঘরেই ওর বাবা ওর ঘুমাইতেছে, বাবা মা ঘুমাইতেছে, এবং এবং বারান্দার অপপাশে ওর ছোটো ভাইটা ঘুমাচ্ছে। মাঝখানে ওদের দরজা, যে দরজা দিয়ে বের হয়ে যাওয়া যায়। আর মধ্যেখানে আরও যে আবার এই পাশে মানে দেয়াল ঘেঁষে ওর বাবা মার ঘরে ঢোকার দরজা। তো সুমনের মনে হলো যে সে দৌড় দিয়ে বাবার কাছে চলে যায়, কিন্তু আবার খাট থেকে যে নামবে সেই সাহসটা পাচ্ছে না। এরকম যখন ও কী করে, ঠিক সেই সময় আইসা ওই ওর জানালার কাছে আইসা ডাকতেছে, সুমন, এই সুমন, সুমন, বাইরে আয়, এই সুমন, বাইরে আয়, তোকে একটা জিনিস দিব, আয় নে, বাইরে আয়। তো সুমন তো একদম কান পাইতা একদম শুয়ে রয়েছে, চুপচাপ শুয়ে রয়েছে। ওর প্রায় এমন ভয় পাইছে ও, সেটা আসলে বর্ণনা করার মতো না। তারপরে সে আর কি অনেক ইয়া করে মানে কোনো রকম চুপচাপ নিঃশ্বাস না ফালায়া আর কি শুয়ে রয়েছে, যেন ওই বাইরে থেকে বুঝতে না পারে যে ও সজাগ আছে। তারপর বাইরে থেকে বলতেছে, যে ওই অবয়বটা বলতেছে, আমি জানি তুই ঘুমাস নাই, তুই আমাকে দেখছিস একটু আগে, তুই আবার বাচ্চা ঠিক আছে, তাকা, বাইরে তাকা, তোর বাইরে আসতে হবে না, তুই আরেকবার তাকা, দেখ আমাকে, আমি তোকে কি দেখাচ্ছি। তো সুমন কি মনে হলো, ওগুলোকে উঠা আবার বসছে, বসে আসে কিউরিসিটি বেশি, সে বসছে, বৈশা আবার ওই ইয়াটা দিয়ে ওই যে হাতটাকে আর কি এরকম দুইটা হাত মধ্যমা এবং ওই যে বুড়ো আঙুলটাকে গোল করে ওই ফাঁকটার মধ্যে ধরছে। তারপর ওইটার ফাঁক দিয়ে ও তাকাইছে বাইরের দিকে দূরবীনের মতো করে। তারপরে বাইরে তাকাইছে, তাকায় দেখে যে এতে আসলে একটু বড় করে দেখা যায়, ফোকাসটা বড় হয়। তো দেখলো যে ওই ওই অবয়বটা ওই যেখানে দাঁড়াইছিল সেখানেই দাঁড়াইছে, এবং তার হাতের মধ্যে একটা কী জানি জল 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 করতেছে। অবয়বটা ওইখানে দাঁড়ায় বলতেছে, এইটা তোকে দিব, নে, এইটা যদি তুই এইটা যদি তুই করিস, নেস, তাহলে এইটা দিয়া তুই যা চাবি এটার কাছে তো সেইটাই পাবি। তুই অনেক বড় খেলোয়াড় হইতে পারবি, অনেক বড় পড়াশোনা অনেক ফাস্ট হইতে পারবি, তোকে কেউ কখনো পিছনে ফেলতে পারবো না। তুই বাইরে আয়, দরজা খুলে বাইরে আয়, আমি তোকে এটা দিব। তো সুমনের কিন্তু একবার ওই যে এত কিছুক্ষণ আগে যে ভয়টা ছিল অদ্ভুতভাবে, ওর কিন্তু ওই ভয়টা তখন কাইটা গেছে, এবং সুমনের মনে হইতেছে যে আসলেই যদি এটা পায় তাহলে তো অনেক অনেক উপকার হইব। কিন্তু পরক্ষণেই আবার মনে হয়েছে যে এটা এক ধরনের ফাঁদও তো হইতে পারে, হয়তো পারে ও বাইরে গেলে ওকে মেরে ফেলবে বা ওইটা ওকে নিয়ে যাবে। তো সুমন কিন্তু আর কি কোনো শব্দ করে নাই। সুমন কিন্তু এখনও বলে হ্যাঁ না কিছু বলে নাই। সুমন করছে কি আবার কাঁথার মধ্যে ও শুয়ে পড়ছে। শুয়ে পড়ার পরেই তো সুমন শুয়ে শুয়ে বলতেছে যে আস্তে আস্তেই বলতেছে, আমার লাগবে না, যা যা এখান থেকে, যা, লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, যা যা এখান থেকে, যা, ভাগ ভাগ। তো এমন সময় ও সুমন যখন ভাগ ভাগ যা যা বলতেছে, এমন সময় এই শব্দটা ওর বাবা টের পাইছে ঘরের ভিতর থেকে। তোর বাবা ঘরের ভিতর থেকে বললো, এই সুমন, কিরে, কে, কী হয়েছে? তো সুমন বললো যে বাবা বাথরুমে যাব। আসলে সুমনের তখন আবার বাথরুম পেয়ে গেছিলো। তো সুমন বাবা বললো বাথরুমে যাব। তো সুমনের বাবা বললো বাথরুমে যাবি, যা। আর তখন কিন্তু আসলে ওই যে আমাদের যে এখন বর্তমানে যে মানে অ্যাটাচ বাথরুম হয় ঘরের ভিতরেই বা ফ্ল্যাটের ভিতরেই বাথরুম থাকে, তখন কিন্তু আসলে এই ধরনের সুবিধা ছিল না। তখন কিন্তু বাথরুমটা ঘরের ভিতর থেকে বের হয়ে একটু দূরেই হইতো আর কি, বাড়ির বাউন্ডারির মধ্যে। তখন ওর বাবা বললো বাথরুম পাইছে, তাহলে বাথরুমে যা, তুই এরকম যা যা হুস হুস কাকে বলতেছিস, কে কি কাকে বলতেছিস, তোর কথা তো কিছুই বুঝতেছি না, অনেকক্ষণ ধরে তো এরকম করতেছি। তো সুমন কিন্তু ওর আব্বুকে ঘটনাটা বললো না। ওরা তখন সুমন ওর আব্বুকে বললো, আব্বু আমার ভয় লাগতেছে। তো সুমন বললো, ওর আব্বু বললো যে ঠিক আছে। তো ওর আব্বু যখন উঠছে কাশি দিয়া, তখন হইলো এমন সময় যে বাইরে থেকে অনেকগুলি কুকুর ডাকতেছে, ঘেউ 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 করে কুকুর ডাকতেছে। হ্যাঁ, এবং ওই যে কুকুরদের ছোটাছুটি করে না দল বাইধা, অনেকগুলি কুকুর ওদের বাড়ির সামনে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করতেছে। তো ওর আব্বু আব্বু বলতেছে যে, ওর আব্বু ভিতর থেকে বলতেছে যে আয়, বাইরে বের হয়ে আয়। আব্বু বলতেছে না আব্বু, আমি বাইরে হয়ে আসবো না, তুমি আমার বারান্দায় আসে লাইট চালাও। তো ওর আব্বু করলো কি, ওর আব্বু বললো যে ঠিক আছে, এই যে আমি আসি, সজাগ আছি। এই বলে ওর আব্বু ভিতরে টর্চ লাইট মারছে,
ঘরের ভিতরে। যেই টর্চ লাইট মারছে সুমন তাড়াতাড়ি মশার ভিতর থেকে নেমে দৌড় দিয়ে আর ওর আব্বুর ঘরে যায় দাঁড়াইছে। ওর আব্বু বলতেছে, আব্বু তুমি আমার সাথে বাইরে চলো। ওর আব্বু বলতেছে, আরে এত বড় ছেলে তুই, এখনও এইগুলি তোকে বাথরুমে নিয়ে যেতে হবে? হ্যাঁ, এটা শুনলে তোর ছোটো ভাই কী বলবে? তো সুমন বলতেছে, যা বললে বলুক, তুমি আমাকে সাথে চলো, না আমি যাবো না। তখন ওর আব্বু বিছনা থেকে নামছে, নাইমা ওর মা ও দেখে যে সজাগ, তো ওর মা বললো যে, এই ছেলেটা ভয় পাইতেছে, তুমি ওর নিয়ে যাচ্ছ না কেন? ঠিক আছে দাঁড়াও, আমি নিয়ে যাচ্ছি। তখন ওর আব্বু বললো যে, ঠিক আছে নিয়ে যাও। তো ওর মা ও বিছনা থেকে নামলো, নাইমা সুমন নিয়ে যে হারিকেনের জ্বালাইলো আর কি, ওই যে পাওয়ার। তো তখন কিন্তু যে ওর মা লাইট জ্বালাইলো ওইটা লাইট জ্বালানোর পরে তখন কিন্তু আসলে এই ধরনের এলইডি লাইট ছিল না, তখন ওই যে অল্প পাওয়ারের 60 ওয়াট অথবা 40 ওয়াট এবং 100 পাওয়ারের যে ফিলিপস বাতিগুলো ছিল ওগুলো জ্বলতো। তো ওর মা বিছানা থেকে নাইমা লাইট জ্বালাইলো এবং লাইট জ্বালানোর পরে বললো যে চল, আলোকিত হয়ে গেছে ঘর। তো এখন বাইরের লাইটটা ওরা ঘরে বসে লাইট দিছে, পরে বাইরে বারান্দায় যে লাইট আছে সেটা জ্বলছে, তারপর বাইরের লাইট জ্বলছে, তারপর লাইট জ্বালায় ওরা বাইরে গেল। বাইরে যাওয়ার পরে সুমন ওর কাজ শেষ করে দাঁড়াইলো, ওর মা ওর গেছে, তারপর আইসা মা আবার দরজা লাগাই দিয়া সুমনের বিছানায় শোয়ার পরে মা লাইট নিভাই দিয়ে আবার শুয়ে পড়লো। তো এরপরে সুমন আবার কিন্তু কিছুক্ষণ করতে করতে এই যে সারাদিনের এই ঘটনা বা এই যে এখন একটু আগে যে ওর সাথে ঘটলো এইটা শুধু করতে করতে ও আবার ঘুমাই গেছে। তো কতক্ষণ ঘুমাইছে, প্রায় ঘন্টাখানেক পরেই হবে আবার সুমন শুনতে পাচ্ছে ওর ঘুমাই গেছে, ও শুনতে পাচ্ছে ঠিক ওই ওর জানালার পাশ থেকে ডাকতেছে, এই সুমন, সুমন ওঠ, এই সুমন ওঠ, ওঠ, দেখ তোর জন্য কি আনছি, দেখ, তাকা বাইরে, তাকা একবার, এই সুমন বাইরে আয় না, এটা নিলে তোকে আর কখনো পিছে তাকাইতে হবে না, তুই সব পাবি জীবনে। সুমন ওঠ, আয় বাইরে আয়, বাইরে আয়, এটা নিয়ে তোর জন্য নিয়ে আসছি আমি এটা। সুমন কিন্তু এবার আবার বিছানায় বইসা ওই হাতটাকে দূরবীনের মতো বানায় আবার ওই যে ছিদ্রটা দিয়ে বাইরে তাকাইছে। এইবার বাইরে তাকায় দেখে যে ওই অবয়বটা ওই যেখানে দাঁড়াইছিল গাছের ছায়াতে সেইখানেই দাঁড়ায় রয়েছে এবং ওর হাতের মধ্যে আবার জল করে একটা হীরার মতো টুকরার মতো পাথরের জল করতেছে। বলছে এই ওইখান দিয়ে দাঁড়ায় এই অবয়বটা। সুমন যেই তাকাইছে অবয়বটা বলতেছে, এইটা নে তুই, এইটা নে। আর ওই যে স্কুলের যে বারান্দা ওইখানে কিন্তু একটা ছোট্ট লাইট জ্বলতেছে, অফিস রুম যে সেখানে কিন্তু একটা 40 ওয়াটের মতো একটা আলো জ্বলতেছে। তো দেখা গেলো চাঁদের আলো এবং বাইরের এই লাইটের আলো এবং সব কিছু মিলে মোটামুটি বেশ আলো আছে ওইখানে। তো সুমন বলতেছে, ডোকগিলা দেখলো পুরো জিনিসটা, অবয়বটাকে দেখলো যে মহিলাটার চুলগুলো ছাড়া এবং আবচ্ছা দেখা যাচ্ছে, মহিলাটাকে যে খুব পরিষ্কার দেখা যাচ্ছে বা একদম না এরকম না। আর ও দেখলো যে অনেকগুলো কুকুর ওই দূর থেকে ডাকতেছে, মহিলার কাছে আসতেছে না, দূরে মানে প্রায় 10-15 হাত দূরে থেকে ঘৌ 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 করতেছে। হ্যাঁ, তো সুমন দিকে সুমন আবার বিছানায় শুয়ে বলতেছে যে আমার লাগবে না, যা ভাগ ভাগ ভাগ। তো এমন সময় এই সুমন ওই যে মহিলাটা যেন খুব রাগ হইয়া আইসা ধাম করে ওদের যে জানলাটা আছে ওর পাশে জানলাটা শব্দ করছে। তো সুমন এটাতে কাইপা উঠছে ওর শরীর, ওর মনে হচ্ছে যে এটা ভাইঙ্গা যদি ওর ভিতরে ঢুকে যায় তাহলে কী হবে। প্রচণ্ড রকমের ভয় পাচ্ছে এবং ও মনে প্রাণে চাইতেছে ওর আব্বু আবার এই শব্দটা পায়া যাগুক, কিন্তু আশ্চর্যের বিষয় ও শব্দ শুনতেছে, ওর বাবা যেন কেউ শুনতেছে না শব্দটা। এবং ও সুমন যখন দরজা খুলতেছে না তখন ওর যে জানলাটা ধরে বাইরে থেকে ঝাঁকাচ্ছে ওই কেউ একজন ঝাঁক করে ঝাঁকায় বলতেছে, খোল 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 বলছি, আয় বাইরে আয়, তোর এটা নিতেই হবে, তুই নে, এটা তোর অনেক উপকার হবে, আমাকে বিশ্বাস কর, তোর নে, তোকে আমি দিতে চাচ্ছি, তোর কোনো ক্ষতি করবো না আমি, নে এটা তুই নে, তুই নিলে তোর অনেক উপকার হবে, তুই আমাকে কিছু দিতে হবে না, তোকে বলছি তুই এটা নে। শোন বললো, না এটা আমার লাগবে না, আমি এগুলো চাই না, তুমি যাও এখান থেকে, ভাগো ভাগো, তুমি এখান থেকে যাও, ভাগো। তো অবয়বটা যেন ঠাস করে ওর জানলার মধ্যে একটা থাপ্পড় দিছে এবং আশ্চর্য সুমন এই পুরো থাপ্পড়ে এমন শব্দ হয়েছে ওর পুরো খাট সহ কাঁপে উঠছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই শব্দ হওয়ার পরে ওর বাবা মা কেউ ডাকতেছে উঠে নাই। সুমন তখন ওর বিছানায় বসে ডাকতেছে, আব্বা আব্বা আব্বা, মা মা করে ডাকতেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, ওর মা ওর ডাক শুনতেছে না এবং ওর আব্বাও শুনতেছে না, ওর ছোট ভাইটা যে শুয়ে রয়েছে তারাও শুনতেছে না, সবাই যেন অঘোর ঘুমাইতেছে। তখন বাইরে থেকে বলতেছে, তুই যতই ডাকোস কেউ তোর ডাক শুনবে না, তুই আমার কথা শোন, তুই আয় বাইরে আয়, দরজা খুলে বাইরে আয়, তাহলে আমি তোকে এটা দিব, দিয়েই তোকে চলে যাব। তো সুমন বলতেছে, না আমার লাগবে না তোমার কিছু, এইগুলো কিছু লাগবে না, ভাগো, তুমি শয়তান, আমি জানি তুমি শয়তান,
তুমি ভাগো, তো আমার কিচ্ছু লাগবে না। তখন কয়, দেখ বেশি বাড়াবাড়ি করিস না, আমার কথা শোন, যারা আমার কথা শুনে না তাদের কিন্তু একদম মরণ অনিবার্য, তোর মরণও কিন্তু একদম কাছে আইসা পড়ছে যদি আমার কথা না শুনোস। সুমন তখন মনে মনে আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আর ও তখন ওই যে সূরা যেগুলো জানে সেই সূরাগুলো পড়তেছে। তখন ওইটা সুমন যখন সূরা পড়া শুরু করছে তখন ওই জিনিসটা করছে, লাফ দিয়া ওদের চালের উপরে উঠে গেছে। এবং চালের উপরে উঠে সুমন টের পাচ্ছে যে ওর জানলাটার পাশ দিয়ে শাস করে লাফ দেওয়া ওইটা চালের মধ্যে উঠলো। তারপর ওইটা চালের মধ্যে ছপ ছপ শব্দ করে একবার ওই মাথায় যাচ্ছে, ওর ভাই যেদিকে শুয়ে রয়েছে বারান্দার অপর পাশে যাচ্ছে, আবার হাইটা ওর পাশে আসতেছে। হাইটা আইসা যেমন এটা ঘুইরা মানে মাথাটা নিচে দিয়ে জানলার দিকে ঝুইলা বলতেছে, শিখ ধরা বলতেছে, নে হাই সুমন ওট, এই সুমন ওট, ওট, ওট। তো সুমন মনে প্রাণে চাইতেছে যে এটা ও যেন শব্দটা না শুনে দুই হাতের দুই আঙুল কানের ভিতরে দিয়ে রাখছে। আর বাইরে থেকে একটা খিলখিল হাসি, এই শোন। ও যতই কানের ছিদ্র বন্ধ করতে যাচ্ছে, শব্দটা শুনতে যাচ্ছে না, ততই যেন ওর কানের ভিতরে আরও গভীর থেকে গভীরে ওই শব্দটা পৌঁছে যাচ্ছে। এবং কণ্ঠস্বরটা না পুরুষ না নারী, মাঝামাঝি একটা কেমন খিনখিনে একটা শব্দ। তো সুমন বলতেছে, না আমার লাগবে না, যাও ভাগো ভাগো ভাগো, তুমি এখানে যাইনি, ভাগ এখান থেকে, তোর কোনো কিছুই আমার লাগবে না, তুই এখান থেকে ভাগ। তো সুমন বলল যে এরকম প্রচণ্ড রকমের ভয় পেয়ে গেছে এবং সে বলতেছে, আল্লাহ আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তো এখানে অনেকক্ষণ দরজা করে ঝাঁকাইলো, কখনো দরজা জানালা ঝাঁকাইতেছে, কখনো ওদের চালের উপরে ওইটা হাঁটতেছে, কখনো যায় ওদের যেই দরজা দিয়ে ওরা ভিতরে ঢুকে মেইন দরজা সেইটার মধ্যে যায় ঝাঁকাইতেছে, কয়রা নাড়তেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এত কিছু হয়ে যাওয়ার পরেও কিন্তু ওই কি বলে, ওর বাবা উঠতেছে না, ওর মা উঠতেছে না, ওর ভাই উঠতেছে না, এবং উপরে যে ওরা বোনরা শুয়ে রয়েছে তারা পর্যন্ত কেউ যেন শব্দ পাচ্ছে না। এটা একটা মানে অদ্ভুত একটা ব্যাপার। সুমন গলা চিৎকার করে ডাকতেছে, আব্বা 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 করে ডাকতেছে, তো কেউ শুনতেছে না। হঠাৎ করে সুমনের একটা মনে হলো ও কিন্তু কাঁথা মুড়া দিয়ে এতক্ষণ শুয়েছিল, যখন এটা কমতেছে না কিছুতেই, তখন সুমন কিন্তু কী করলো, লাফ দিয়া বিছানা থেকে নামছে। নাইমা ও দৌড়ায়া ওর আব্বুর রুমে ঢুকছে। আব্বুর রুমে ঢুকে যাই ওর আব্বুরে হাত দিয়া ডাক দিছে, ঝাঁকি দিছে, আব্বু 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 আব্বু। যেই ঝাঁকি দিছে ওর আব্বু লাফ দিয়া উঠছে, কিরে কী হয়েছে? সাথে সাথে ওর মা উঠছে, কী হয়েছে কী হয়েছে? তখন সুমন বলতেছে, আব্বু এই কে জানি দরজা জানলা ঝাঁকাচ্ছে এবং আমারে বাইরে ডাকতেছে। ওর আব্বু বলে, কী বলিস তুই? এর মধ্যেই যে ওর আব্বু যেই উঠছে তখনই ওই যে বাইরের চাল থেকে ঝাপঝাপ 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 করে দৌড় দিয়া কেউ একজন চালের এই মাথা থেকে ওই মাসায় চলে গেল। তো অনেক সময় রাত্রেবেলা চোর আসে, তো ওর আব্বু বললো, চোর আসছে নাকি? তো সুমন বললো, না আব্বু চোর না, চোর আইলে তো আমাকে ডাকতো না, আমাকে ডাকতেছে, বলতেছে বাইরে আয় তোকে একটা জিনিস দিব। তো ওর আব্বু করলো কি, আসতে ওইটা বিছানা থেকে ওইটা নামছে, নাইমা লাইট জ্বালাইছে, লাইট জ্বালায়া ওর আব্বু কিন্তু বললো, কে কে রে? বাইরের লাইট, পুরো বাড়ির লাইট জ্বালায়, সামনের পিছনের যে লাইটগুলো আছে বাইরে সেগুলো জ্বালাই দিল। এবং ওই যে ভিতরের যে হারিকেন আছে, হারিকেনগুলো এক পাশে সরাই রেখে আর নিবু নিবু করে কিন্তু হারিকেন জ্বলতেছিল, সেগুলো কিন্তু হারিকেন আরেকটা রাখে, কারণ গ্রাম দিয়ে তখন ওইসব এলাকাতে কারেন্ট দেখা গেল যে যদি 2 ঘন্টা কারেন্ট থাকে তাহলে 3 ঘন্টা কারেন্ট থাকে না। এর জন্যই ওরা কিন্তু রাতেবেলা ওই হারিকেন জ্বালায় ঘুমাইতো, যে ইমার্জেন্সি হলে যখন দেখবে যে নাই, কারেন্ট নাই, তখন কিন্তু এই হারিকেনের আলোটা ওদের কাজে লাগতো। এর জন্য হারিকেন সামনের ঘরে একটা, নিচে উপরে 3টা হারিকেন ওদের সবসময়ই চলতো আর কি বাসার ভিতরে। তো তখন ওর আব্বু করলো কি, দরজা খুইলা ওকে সুমনের ছোটো ভাই উঠছে। এবং ওই আরেকটা ব্যাপার হচ্ছে যে সুমনদের পাশের বাড়ির যারা থাকে তারাও কিন্তু এর মধ্যে উঠা গেছে। ওই যে তাদের পাশের বাসায় থাকতো রূপ সাহেব এক লোক, তো সুমনের আব্বা ডাক দিয়েছে, এই রূপ সাহেব কি আছেন? তো রূপ সাহেব উঠছে, হ্যাঁ ভাই কী হয়েছে? এইরকম উত্তরের শব্দ করতেছে যে পিছনের বারান্দায় সামনের বারান্দায় কে জানি করতেছে। তো ওর আব্বু বলতো, রূপ সাহেব বললো, হ্যাঁ আমরাও তো শুনতেছি যে কী বলে, চোর টোর আসছে মনে হয়, একটু আগে দৌড়তে আসেন। তো তেমন কিন্তু 1 বাসা 2 বাসা সব বাসার লোকজনই কিন্তু উঠা গেছে। এবং তারা লোকে আশেপাশে তন্ন তন্ন করে খুঁজলো, টর্চ লাইট মারলো, ওরা ওই যে স্কুলের মাঠে গেল। এবং সুমনদের বাসাটার সামনেই একটা রাস্তা সোজা চলে গেছে বাজারের দিকে, আর একটা চলে গেছে গ্রামের দিকে। আর রাস্তাটার অপর পাশেই কিন্তু স্কুলের ওই যে বড় মাঠ, এবং মাঠের বাম পাশের দিকে হচ্ছে হলো ওই বড় স্কুল, 2টা স্কুলে, প্রাইমারি স্কুল এবং হচ্ছে হাই স্কুলের অর্ধেকটা হচ্ছে তখন ওই যে কাঠের এবং টিনের, বাকিটা অংশ হলো তখন পাকা ছিল।
এল শেপটের মতো পাকা, লম্বা হয়ে যায়, ওইদিকে এল শেপটের মতো পাকা। আর এই যে পশ্চিম পাশটা হলো পুরোটাই হচ্ছে ব্যক্তি মালিকানাধীন বাগান আর কি, বিভিন্ন ধরনের বসত বাড়ি। তো যাই হোক, ওই পুরো এলাকাটা ঘুরা টুরা প্রায় 4-5 জন মিলা, পিছনের বাড়ি সামনের বাড়ি সবাই মিলা ঘুরা টুরা মানে করলো। তখন ঘড়িতে দেখে প্রায় 3:30টার মতো বাজে। তো এই ওরা দেখা টেখা আবার সুমনের মধ্যে আবার পেশাব টেশাব করে আইসা আবার শুয়ে পড়লো। তো শুইতে শুইতে 4:45 এর মধ্যেই তখন নিচে 4টা 4:30টার মধ্যে আবার ভোরের আজান দেয়, 5:45 বাজে গেছে। তো সেই রাতে আর কিছু হইলো না। তো সেই রাতে কিন্তু সুমন করে ফেললো, যে ঘুমায় গেল। হ্যাঁ, সব বাবা ওরে তো সুমন তখন মনে মনে ঘুমানোর আগে চিন্তা করছে যে কালকে সকালে বাবাকে ওদের সাথে যে ঘটনাটা ওই যে শ্মশানে ঘটছে এবং আজকে যেটা হয়েছে এটা বাবাকে বলতে হবে, কারণ নিশ্চয়ই এইটা ওই 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 যে শ্মশান ঘাটে দেখা যেই পেতনি বা যেটা অশরীরী বা জিন যাই বলি না কেন, সেটা কিন্তু এই পিছে পিছে খুব সম্ভব যে সুমনের পিছে পিছে আসছে এবং এটা কিন্তু ওদের ক্ষতি করতে পারে। তো এই কথা ভাইবা সুমন কিন্তু করলো কি, চিন্তি মনে মনে ডিসাইড করলো যে আগামীকালকে সকালে এই ঘটনাটা ওর বাবাকে বলতে হবে এবং বাবাকে বললে বাবা নিশ্চয়ই এটার একটা ব্যবস্থা নিতে হবে। তো বন্ধুরা, আমরা যে এই ঘটনাটা শুনতেছি এটার প্রথম পর্ব আমরা এখানেই শেষ করব এবং দ্বিতীয় পর্ব আমরা এই আগামী এপিসোডে শেষ করব, কারণ গল্পটা বেশ বড়, ইতিমধ্যে আমাদের 1 ঘন্টা অতিবাহিত হয়ে যাচ্ছে প্রায়। তো যে যেখান থেকে আমাদের এই ঘটনাটা শুনছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। দ্বিতীয় পর্ব শোনার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দ্বিতীয় পর্বটা কিন্তু আরও রোমাঞ্চকর, আরও ভৌতিক এবং আশা করি সবার ভালো লাগবে। এই গল্পটা হয়তো খুব সম্ভব আমরা 3টা পর্বে শেষ করতে পারবো। সাখাওয়াত ভবনের লেখা এই উপন্যাসটি আপনাদের আশা করি ভালো লাগবে এবং একটি কিশোর ভৌতিক উপন্যাস। এবং যে যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। আমরা আগামী পর্ব নিয়ে অতি শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম।